প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ অনলাইনে ক্লাস নিতে হাজির হয়েছি। আমি নুরুল হক, প্রভাষক, গণিত বিভাগ, ঢাকা কমার্স কলেজ। বিগত ক্লাসগুলোতে আমরা হাইপারবোলার কিছু ফর্মুলা শিখেছি, সূত্র শিখেছি। পরবর্তীতে কিছু প্রবলেম আমরা শিখেছি। আজকে তারপর থেকে আমরা কিছু প্রবলেম সলভ করব, হাইপারবোলার কিছু প্রবলেম সলভ করব। আর সে প্রবলেমগুলা আজকে আমাদের লাস্ট ক্লাস হবে হাইপারবোলা এর। আজকে ক্লাসের পরে হাইপারবোলা আশা করি শেষ হয়ে যাবে। তোমরা এর পরে হাইপারবোলা যদি আজকে শেষ হয়ে যায়, তোমরা এরপরে বইয়ের যে প্রবলেমগুলো আছে অনুরূপ প্রবলেম আরও অনেক প্রবলেম থাকবে। আমি মেইন ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো আমি সবগুলো করাই দিয়েছি। আশা করি তারপরে যদি কিছু প্রবলেম থাকে তোমরা সেগুলো করবে একই নিয়মের, আশা করি পারবে। দেখো আমরা শুরু করি। আমরা এখানে কি আছে, এখানে দেখো প্রথম যে প্রবলেমটা আছে এখানে হচ্ছে এমন একটি হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র হচ্ছে 1-8, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে √5 এবং নিয়ামক রেখা হচ্ছে 3x - 4y = 10। অর্থাৎ আমাদের একটা হাইপারবোলা মানে হাইপারবোলার সমীকরণ মানে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। আর এই অধিবৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের কি দিয়ে দিয়েছে, আমাদের উপকেন্দ্র দিয়ে দিয়েছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আর নিয়ামক রেখার সমীকরণ দিয়ে দিয়েছে। আমাদের তিনটা জিনিস দিয়ে দিয়েছে, একটা হচ্ছে উপকেন্দ্র, আরটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, আর একটা নিয়ামক রেখা। এই তিনটে দিয়ে আমাদের হাইপারবোলা মানে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা যেগুলো দেওয়া আছে ওইগুলো আমরা লিখে নিলাম। দেখো দেওয়া আছে হাইপারবোলার উপকেন্দ্র মানে অধিবৃত্তের উপকেন্দ্রকে আমরা এস দিয়ে প্রকাশ করি, আর উপকেন্দ্র দেওয়া আছে 1-8, আমরা সেটাই লিখলাম, উপকেন্দ্র S1-8। আর উৎকেন্দ্রিকতা কি দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা আমরা ই দিয়ে প্রকাশ করি। আর এইখানে উৎকেন্দ্রিকতা আছে √5 মানে এর মান দেওয়া আছে √5। তারপর দেখো নিয়ামক রেখা দেওয়া আছে 3x - 4y = 10। তো এটাই লিখলাম যে 3x - 4y = 10। পরবর্তীতে 10টা বাম পাশে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে নিয়ামক রেখা। এগুলো আমাদের দেয়া আছে। আমরা যখন পরাবৃত্ত এবং উপবৃত্ত শিখেছি তখন এরকম আমরা শিখেছি যে আমাদের এখানে হাইপারবোলা, তোমরা যদি এই চিত্রটা দেখো, এইখানে যদি হাইপারবোলার, যেহেতু এখানে কোনো চিত্র নাই মানে এখানে তোমাদের হাইপারবোলার সমীকরণ দেওয়া নেই, তাহলে আমরা সবসময় হাইপারবোলার সমীকরণ না দেওয়া থাকলে হাইপারবোলাটা এক্স অক্ষের উপর আঁকে নেব। তো এটা হলো হাইপারবোলা। তাহলে এইখানে এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু, আর শীর্ষবিন্দু ঠিক ভিতরে যে বিন্দুটা থাকে ওইটা হলো এস, এটাকে বলা হয় উপকেন্দ্র দিয়ে এই অধিবৃত্তের উপরে একটা বিন্দু নিলাম, মানে হাইপারবোলার উপরে একটা বিন্দু নিলাম পি। হাইপারবোলার ক্ষেত্রে যে সূত্রটা আমাদের লাগবে সেটা আমি এখানে দেখাচ্ছি। এস বিন্দু থেকে পি বিন্দু মধ্যবর্তী দূরত্ব মানে এসপি, এই মধ্যবর্তী দূরত্বটা হবে এই পি বিন্দু থেকে এই শীর্ষবিন্দুর ঠিক বাম পাশে একটা নিয়ামক রেখা আঁকি। এই নিয়ামক রেখা, এই পি বিন্দু থেকে এই নিয়ামক রেখার উপর অঙ্কিত লম্ব ধরো PM, ঠিক আছে। এই আবার আমি রিপিট করতেছি, উপকেন্দ্র থেকে এই অধিবৃত্তের উপরে একটা বিন্দু নিলাম পি। এই পি এর মধ্যবর্তী দূরত্ব হবে পি বিন্দু থেকে এই নিয়ামক রেখার উপর লম্ব রেখার দূরত্বের ই গুণ, এর মানে হচ্ছে SP হবে। এর মানে তোমরা যদি দেখো এইখান থেকে SP হবে এই যে পি বিন্দু থেকে এই নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব মানে PM এর ই গুণের সমান, ঠিক আছে। এর মানে হাইপারবোলার ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে SP = EPM, ঠিক আছে। এই সূত্রটা দিয়ে আমরা হাইপারবোলার সমীকরণ নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এইটাই লিখলাম যে মনে করি PXY হাইপারবোলার উপরে যে কোনো একটি বিন্দু। তাহলে পি একটা হাইপারবোলার উপর যে কোনো একটা বিন্দু নিলাম। তারপরে দেখো হাইপারবোলার সংজ্ঞা থেকে আমরা জানি কি SP = EPM।
তাহলে এখানে এস বিন্দুর স্থানাঙ্ক জানি আর পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, তাহলে এই দুইটা বিন্দু থেকে এসপির দূরত্ব নির্ণয় করতে পারবো। আর ই কি উৎকেন্দ্রিকতা, সেটা তো দেওয়াই আছে কোশ্চেনে। আর পিএম কি, পিএম হচ্ছে পি বিন্দু থেকে এই নিয়ামক রেখার উপরে লম্ব দূরত্ব। তাই কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে আমরা এখানে মান বসাবো। আমি সেই কাজটাই করলাম। দেখো তোমরা যদি দেখো এই পাশে যে এসপি এর দূরত্ব, এসপি এর দূরত্ব কি √, যে দুইটা বিন্দু দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দু দূরত্বের নির্ণয়ের সূত্র কি মধ্যবর্তী দূরত্ব x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখানে x1 বলতে x, x2 বলতে 1, তাহলে x - 1 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, y1 বলতে y আর y2 বলতে -8, তাহলে y -8 মানে +8 এর হোল স্কয়ার। এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। পরবর্তী দেখো ই এর মান আমরা এখানে যে ই ছিল, ই এর মানটা আমরা এখানে বসাই দিলাম। আর এখানে পি বিন্দু থেকে এই নিয়ামক রেখার লম্ব দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয়, প্রথমে দুই পাশে পরমান দিবা, তার পি বিন্দু দিয়ে এই রেখাকে সিদ্ধ করাবা। যদি সিদ্ধ করে এর মানে কি পি বিন্দুর স্থানাঙ্কে আছে এক্স ওয়াই, মানে এক্সের জায়গায় এক্স আছে, ওয়াইয়ের জায়গায় ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই মানে এক্সের জায়গায় এক্স বসাবো, ওয়াইয়ের জায়গায় ওয়াই বসাবো, মানে পি বিন্দু দিয়ে এই রেখাকে আমরা সিদ্ধ করাবো। প্রথমে এটা সিদ্ধ করালাম, সিদ্ধ করালে এই রেখাটাই থাকে, দেখো 3x - 4y = 10 ডিভাইডেড বাই √, এক্সের সহগের বর্গ। এখানে দেখো এক্সের সহগ কি ছিল 3, তাহলে 3 এর বর্গ প্লাস ওয়াইয়ের সহগ আছে কি -4, তাহলে -4 এর বর্গ। এটা গেল। তারপরের লাইনে আমরা যে ক্যালকুলেশনটা করবো, এখানে দেখো রুট আছে, তাহলে রুট উঠাইতে হবে। আর রুট উঠাইলে আমরা জানি উপর পাশে বর্গ করতে হয়, আমার পাশে বর্গ করলাম, বর্গ করলে রুট উঠে যাবে, নিচে থাকবে x - 1 হোল স্কয়ার প্লাস y - 8 হোল স্কয়ার। আর যদি ডান পাশে এখানে রুট করি, স্কয়ার করি, তাহলে স্কয়ার রুট উঠে যাবে, থাকবে 5। আর এই পরমাণের রুট মানে কি, এটা তোমরা জানো যে এরকম যদি থাকে পরমান a স্কয়ার আর শুধু a স্কয়ার একই কথা, মানে a স্কয়ার যদি পরমাণের উপর যদি a স্কয়ার থাকে তাহলে পরমাণ উঠেই লেখা যায়, মানে পরমাণ a স্কয়ার = শুধু a স্কয়ার লেখা যায়। এর মানে কি স্কয়ার দিলে a স্কয়ারটা থাকবে ঠিকই, কিন্তু পরমাণটা উঠে যাবে। এর মানে উপরে স্কয়ার থাকবে আর নিচে যদি স্কয়ার দিই এই রুটটা উঠেই যাবে, আর ভিতরে থাকবে 9, 3 স্কয়ার মানে 9 আর -4 স্কয়ার মানে 16, তা 9 আর 16 25, এটা একই সাথে লিখলাম। পরবর্তী দেখো x - 1 মানে a - b হোল স্কয়ারের সূত্রে ভাঙাবো। এখানে a বলতে x আর b বলতে 1, সূত্রে বসালে এটা আসবে। আর এখানে y + 1 মানে a + b হোল স্কয়ারের সূত্রে বসালে আমরা এটা পাবো, মানে a স্কয়ার + 2ab + b স্কয়ার। তারপরে দেখো এখানে কি আছে, উপর 3x - 4y - 10 এর হোল স্কয়ার, এটা একটা সূত্রে যায়, সেই সূত্রটা আমি উপরে লিখে দিচ্ছি। দেখো a + b + c হোল স্কয়ার, a + b + c হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab 2bc 2ca। জাস্ট এখানে a এর জায়গায় কি আছে 3x, এখানে b এর জায়গায় কি আছে -4y আর c এর জায়গায় আছে -10। জাস্ট a b c এর মানটা এখানে বসাই দেবে সূত্রে। এই যদি উপরে এই সূত্রটায় বসাও, সূত্রে বসালে এইরকম একটা মান পাবা। তারপর এই ডান পাশে যে মানগুলো আছে, এই ডান পাশের মানগুলো আমরা যদি বাম পাশে নিয়ে আসি, এই ডান পাশে এই মানগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো, এবং এই বাম পাশে এগুলোর সাথে যদি ক্যালকুলেশন করি যোগ বিয়োগ, তাহলে এরকম একটা সমীকরণ পাবা। আর এই সমীকরণটাই হচ্ছে আমাদের নির্ণীয় হাইপারবোলার সমীকরণ। ঠিক আছে, এটাই হচ্ছে এই হাইপারবোলার সমীকরণ, আর এটাই হচ্ছে অ্যান্সার। তার পরবর্তী প্রবলেম আমরা যাই। পরবর্তী প্রবলেমটা হচ্ছে এখানে দেখো, এখানে কি বলছে যে একটি হাইপারবোলা 64 ও -31 বিন্দুগামী, এর কেন্দ্র মূল বিন্দুতে এবং আর অক্ষ x অক্ষ বরাবর হলে হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমরা কোশ্চেন থেকে এটাই বুঝলাম যে একটা হাইপারবোলার সমীকরণ নির্ণয় করতে হবে। এই হাইপারবোলার সমীকরণ নির্ণয়ের জন্য বসে যে হাইপারবোলার আমরা সমীকরণ নির্ণয় করব, সেই হাইপারবোলাটা 64 এবং -31 বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ এমন একটা হাইপারবোলার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে যে হাইপারবোলাটা 64 এবং -31 বিন্দুগামী। ঠিক আছে, যেহেতু আমাদের হাইপারবোলার সমীকরণ নির্ণয় করতে হবে,
আমরা হাইপারবোলার সমীকরণটা জানি না এবং বলা আছে এক্স অক্ষটা প্রধান অক্ষ ধরতে হবে, তাহলে আমরা হাইপারবোলাটার সাধারণ সমীকরণ আমরা লিখব। এক্স অক্ষকে প্রধান অক্ষ ধরে মানে আর অক্ষ মানে প্রধান অক্ষ মানে বৃহত্তম অক্ষ ধরে আমরা হাইপারবোলার যে সূত্রটা জানি সেই সূত্রটা ব্যবহার করব। দেখো আমরা হাইপারবোলার সমীকরণটা ধরে নিলাম। ধরি হাইপারবোলার সমীকরণ এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে দেখো এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্সের পার্টটা আগে লিখলাম কেন? কারণ আর অক্ষ এক্স অক্ষ ধরতে হবে, কোশ্চেনে বলে দিছে, মানে প্রধান অক্ষ হবে এক্স অক্ষ, এই জন্য এক্সটাকে প্রথমেই লিখলাম, তারপরে মাইনাস ওয়াইয়ের পার্টটাও লিখলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম। আর এটাই লিখে দিলাম যে যার কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত এবং আর অক্ষ এক্স অক্ষ বরাবর অবস্থিত। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় হাইপারবোলার সমীকরণ। কিন্তু এখানে আমাদের এ এর মান জানি না এবং বি এর মান জানি না। এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে ওইটা দিয়ে আমরা এ এবং বি এর মানটা নির্ণয় করব। তা আমাদের কি দেওয়া আছে? বলা আছে যে 6, 4 এবং 3 - 3 1 বিন্দুগামী। এর মানে এই 1 নং সমীকরণটা মানে 1 নং হাইপারবোলাটা 6, 4 এবং -3 1 বিন্দু দিয়ে যায়, সেটাই আমি লিখলাম। যেহেতু অধিবৃত্তটি মানে এই হাইপারবোলাটাকে অধিবৃত্ত বলা হয়, অনেক বইতে দেখবা হাইপারবোলা না লিখে অধিবৃত্ত লেখছে, এটা একই, হাইপারবোলা আর অধিবৃত্ত একই কথা। যেহেতু অধিবৃত্তটি 6, 4 এবং -3 1 বিন্দু দিয়ে যায়, এর মানে কি 6, 4 দিয়ে, যেহেতু 6, 4 এই -3 1 বিন্দু দিয়ে যায়, এর মানে এই দুইটা বিন্দু এই 1 নং সমীকরণকে সিদ্ধ করবে। প্রথমে আমরা 6, 4 দিয়ে এটাকে 1 নং সমীকরণকে সিদ্ধ করাবো, পরবর্তীতে -3 1 দিয়ে 1 নং সমীকরণকে সিদ্ধ করাবো। যদি 6, 4 বিন্দু 1 নং সমীকরণকে সিদ্ধ করাই, এর মানে এক্সের জায়গায় 6 বসাবো এবং ওয়াইয়ের জায়গায় হচ্ছে 4 বসাবো। এক্সের জায়গায় যদি আমরা 6 বসাই, তাহলে 6a স্কোয়ার মানে 36 ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে ওয়াইয়ের জায়গায় যদি 4 বসাই, তাহলে 4 স্কোয়ার হবে কত? 4 স্কোয়ারে আসবে হচ্ছে 16। ঠিক আছে, তার পরবর্তীতে ইজ ইকুয়াল টু 1 দিলাম। তার পরবর্তীতে -3 1 বিন্দু দিয়ে আমরা কী করবো? সিদ্ধ করাবো। -3 1 দিয়ে সিদ্ধ করাই, এর মানে এক্সের জায়গায় -3 বসাবো, ওয়াইয়ের জায়গায় 1 বসাবো। এক্সের জায়গায় যদি -3 বসাই, তাহলে -3 স্কোয়ার মানে 9 ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস ওয়াইয়ের জায়গায় যদি 1 বসাই, তাহলে 1 স্কোয়ার মানে 1 ডিভাইড বাই b স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে উপরে এটাকে 2 নং সমীকরণ আর পরবর্তী এটাকে 3 নং সমীকরণ চিহ্নিত করব। এখন এই 2 নং এবং 3 নং এই দুইটা সমীকরণ দিয়ে আমরা a স্কোয়ার এবং b স্কোয়ারের মানটা নির্ণয় করব। এবং a স্কোয়ার এবং b স্কোয়ারের মান নির্ণয় করে 1 নং সমীকরণে যদি বসাই দিই, তাহলে আমাদের এই প্রবলেমটার সলিউশনটা বের হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? দেখো এখানে 16 ডিভাইড বাই b স্কোয়ার আছে, আর এখানে আছে পরের সমীকরণ 1 ডিভাইড বাই b স্কোয়ার। এর মানে কি, যদি আমরা বিটা কাটাকাটি করতে যাই, তাহলে এখানে 3 নং সমীকরণকে 16 দিয়ে গুণ করতে হবে। আর যদি আমরা এটা না চাই, আমরা চাই যে এটা কাটাকাটি করব এর পার্টটা, তাহলে আমাদের কি করতে হবে? এখানে 9 মানে এখানে 4 দিয়ে গুণ করতে হবে। যদি এখানে 4 দিয়ে গুণ করি, তাহলে 36 হবে এবং এইটা দুইটা বিয়োগ করলে এই দুইটা সমীকরণ কাটাকাটি যাবে। আমরা এটাই করব যে 3 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করব, গুণ করার পরে 3 নং থেকে 2 নং বাদ দিব। এই কাজটা আমি এখানে করলাম যে 3 নংকে 4 দিয়ে গুণ করলাম, তার থেকে আবার 2 নং বাদ দিলাম। 3 নংকে 4 দিয়ে গুণ করলে এটা আসবে, তার থেকে আমরা এই 2 নং বাদ দিলাম। তাহলে বাম পাশ ছিল 4 - 1 লিখলাম, কারণ 3 নংয়ে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 1 × 4 মানে 4, তার থেকে 2 নং বাদ দিই মানে -1। তাহলে এইখানে দেখো এইখানে এই পার্টটা একটু একটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে এখানে 16 ডিভাইড বাই b স্কোয়ার আগে লিখলাম, -4 ডিভাইড বাই b স্কোয়ার পরে লিখলাম, আর এই দুইটার বিয়োগফল হচ্ছে 3। তারপরে এই দুইটা লসাগু করলাম, লসাগু করলে এটা আসবে দেখো 3, আর উপরে আসবে কত? 12। এটা যদি আর গুণন করি, তাহলে এখান থেকে পাবো আমরা b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে b স্কোয়ারের মানটা বের হয়ে গেল। এখন এই b স্কোয়ারের মানটা যদি আমরা 2 নং বা 3 নং যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে আমাদের কিন্তু a স্কোয়ারের মানটা বের হয়ে যাবে। আমি ওই কাজটাই করলাম যে 2 নং সমীকরণে b স্কোয়ারের মান বসিয়ে পাই। যদি 2 নংয়ে b স্কোয়ারের মান বসাই, তাহলে b স্কোয়ারের জায়গায় আমরা কী বসাবো? 4। আমরা সেই কাজটাই করলাম, b স্কোয়ারের জায়গায় আমরা 4 বসালাম।
তারপরে কি করলাম দেখো, এই 4 দিয়ে এটা কাটাকাটি যায়, 4 হবে ইকুয়াল টু 1। তাহলে 4টাকে ডান পাশে নিয়ে আসলাম, তারপর উপরে হবে 5, তারপর যদি আর গুণন করি তাহলে আসবে হচ্ছে 36/5। এখন দেখো এখান থেকে এ স্কোয়ারের মানটা তো এখান থেকে বের করতে পারলাম। তাহলে এ স্কোয়ার এবং এই যে বি স্কোয়ার, এই দুইটা মান আমরা 1 নংয়ে যদি বসাই তাহলে আমাদের হাইপারবোলার সমীকরণটা চলে আসবে। আমি এটাই করলাম, 1 নং সমীকরণে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মানটা বসাই পাই। তাহলে এ স্কোয়ারের জায়গায় আমরা বসালাম 36/5 এবং বি স্কোয়ারের জায়গায় আমরা বসালাম কি 4। ঠিক আছে, তারপরে দেখো এই 5টা উপরে নিয়ে গেলাম, 5x² / 36 প্লাস y² / 4 ইজ ইকুয়াল টু 1। আর এটাই হচ্ছে নির্ণয় হাইপারবোলার সমীকরণ। ঠিক আছে, এটাই হচ্ছে এই প্রবলেমটার অ্যান্সার। পরবর্তীতে আরেকটা প্রবলেম আমরা সলভ করব, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রবলেম। ঠিক আছে, আমরা এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট প্রবলেম। দেখো এই প্রবলেমটা খুব ইজি। এখানে দেখো এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে স্থানাঙ্কের অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্ত মানে হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো, যার উপকেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 16 এবং উৎকেন্দ্রিকতা √2। এর মানে আমাদের এখান থেকে কোশ্চেন থেকে আমরা বুঝলাম যে অধিবৃত্ত মানে আমাদের হাইপারবোলার সমীকরণ নির্ণয় করতে হবে। অধিবৃত্তের সমীকরণ মানে হাইপারবোলার সমীকরণ নির্ণয় করতে হবে। আর এই সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের দেওয়া আছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 16 আর উৎকেন্দ্রিকতা 2। এই দুইটা জিনিস দিয়ে আমরা কি করব, হাইপারবোলার সমীকরণ নির্ণয় করব, মানে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করব। আমরা কি এটাই ধরে নিলাম, মনে করি যেহেতু হাইপারবোলার সমীকরণ জানি না, মানে অধিবৃত্তের সমীকরণ জানি না, এই জন্য আমরা অধিবৃত্তের সমীকরণ ধরে নিলাম x² / a² - y² / b² = 1। যদি অধিবৃত্তের সমীকরণ বা হাইপারবোলার সমীকরণ নির্ণয় করতে বলে, যদি সমীকরণ দেওয়া না থাকে তাহলে আমরা সবসময় এই সমীকরণটাই ধরে নেব যে x² / a² প্লাস -y² / b² = 1। এইখানে দেখে পরবর্তী লিখলাম যেখানে আর অক্ষ x অক্ষ মানে প্রধান অক্ষ x অক্ষ বরাবর এবং অনুবন্ধী অক্ষ y অক্ষ বরাবর অবস্থিত। ঠিক আছে, মানে প্রধান অক্ষ x অক্ষ মানে বৃহত্তম অক্ষ x অক্ষ এবং অনুবন্ধী অক্ষ মানে ক্ষুদ্রতম অক্ষ y অক্ষ বরাবর অবস্থিত। আর এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে √2, সেটা আমরা লিখলাম উৎকেন্দ্রিকতা √2। আর যেহেতু এখানে দেখো প্রধান অক্ষ মানে আর অক্ষ x অক্ষ, তাহলে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি, যদি x অক্ষ প্রধান অক্ষ হয় মানে বৃহত্তম অক্ষ, তাহলে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে 2ae। আর এই দূরত্বটা আমাদের দেওয়া আছে 16, তাহলে এটা 2ae = আমরা 16 লিখতে পারি। পরবর্তী দেখো ই এর মান √2 দেওয়া ছিল, এই ই এর মানটা আমরা বসালাম। তাহলে এখানে দেখো পরবর্তীতে 2 দিয়ে ভাগ করে দিলাম উভয় পাশে, তাহলে √2a = 8 হবে। তাহলে এ রাইখে এটা √2কে যদি ডান পাশে পাঠাই দিই তাহলে কাটাকাটি করলে আমাদের থাকবে 4√2। এইখান থেকে এর মানটা কিন্তু বের করে নিলাম। পরবর্তীতে দেখো এখানে ই কি উৎকেন্দ্রিকতা আমাদের √2 দেওয়া ছিল, কিন্তু উৎকেন্দ্রিকতা নির্ণয়ের যেহেতু x অক্ষ বৃহত্তম অক্ষ মানে আর অক্ষ, তাহলে উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি যে √1 + b² / a²। ঠিক আছে, যদি এই সূত্রটা হবে কখন, যখন x অক্ষ বৃহত্তম অক্ষ হয়, মানে এটা বৃহত্তম x এর নিচে যেটা থাকবে a সেটা বড়, মানে b² / a² হবে। তাহলে উভয় পাশে এই রুট উঠানোর জন্য উভয় পাশে বর্গ করে দিলাম, উভয় পাশে বর্গ করলাম, রুট উঠে যাবে। তারপর a², তাই ই এর মানটা আমরা জানি √2, এই ই এর মানটা আমরা এখানে বসালাম √2²। তারপর দেখি এর মানটা আমরা জানি 4√2, তাহলে এর মানটা আমরা এখানে বসাই দিলাম। তারপর a² রুট যায় = 1 + b² আর 4√2² দিলে আসবে হচ্ছে 16 × 2, মানে 4 এর উপর স্কোয়ার দিলে 16 আর √2 উপর স্কোয়ার দিলে স্কোয়ারের রুট যাবে, থাকবে হলো 2। ঠিক আছে, তারপর হচ্ছে এটা যদি 16 × 2 যদি গুণ করি 32, এটা রাখলাম এই পাশে। আর 1 যদি এই 2 এর সাথে নিয়ে আসি তাহলে 1 থাকবে, এটা ডান পাশে লিখলাম। তারপর যদি আর গুণন করি তাহলে b² এর মান আসবে 32। তো এইখান থেকে 32কে কি লেখা যায়, 4√2² আকার লেখা যায়,
কারণ 4√2কে যদি বড় করি তাহলে 32 আসবে। এটা করার কারণ হচ্ছে ওই পাশ থেকে a স্কোয়ারটা বাদ দেওয়া। তো ওই পাশ থেকে a স্কোয়ারটা বাদ দিলাম, তাহলে থাকবে b = 4√2। তাই এখান থেকে b এর মানটা বের করে নিলাম। এইখান থেকে দেখো এর মানটা আগে নির্ণয় করে বের করছিলাম, এখন এইখান থেকে b এর মানটা বের করলাম। তাহলে a এবং b এর মানটা এই 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণ এটা বসালাম। বসানোর পর এখানে কি আসে দেখো, এইখানে এর মান ছিল 4√2 হোল স্কয়ার আর b এর মানটা 4√2 পেলাম, এটা বসালাম। 4√2কে বড় করলে তাহলে এটা হবে 32 আর এখানে 32 আসবে = 1। তা 32 যদি লসাগু করি, লসাগু করার পরে এই ডান পাশে নিয়ে আসলাম 32, তাহলে আমাদের রেজাল্ট আসবে x² - y² = 32। আর এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ, এর মানে হাইপারবোলার সমীকরণ। আর এটাই হচ্ছে এই প্রবলেমটার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের শেষ প্রবলেম। আর বাকি আরও কিছু প্রবলেম তোমাদের থাকতে পারে একই নিয়মের, ওই প্রবলেমগুলো তোমরা বাসায় করবে, আশা করি তোমরা পারবে। আর তোমরা যে কাজটা করবে, চ্যাপ্টারের শুরুতেই তোমরা ফর্মুলাগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নিবে, তারপরে প্রবলেম করা শুরু করবে। তাহলে তোমরা ম্যাক্সিমাম প্রবলেমের খুব ইজিলিভাবে অ্যান্সার করতে পারবে। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।